টিকিট হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা শত শত যাত্রী। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি আরবের ফ্লাইট বন্ধ করায় বিপত্তি। ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তা। এখানে বলে না আমাদেরকে ফ্লাইট বাতিল হয়েছে, এখন আমরা কি করবো? অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে? করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। 14 মাস পরে টিকিট পাচ্ছি। ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কোম্পানি আকামা বানাইছে, ভিসা বানাইছে, আবার ভিসা শেষ হয়ে যাবে। নিষেধাজ্ঞার কারণে এক সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল। সৌদি ও বাংলাদেশে অপেক্ষায় 11,000 যাত্রী। 21টা ফ্লাইট আমরা বাতিল করেছি। ফ্লাইট আবার পুনরায় চালু হলে এইসব যে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা আগের মতো তাদেরকে অগ্রাধিকার দিতে আমরা সিট বরাদ্দ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউটার্নে ঢাকার রাস্তায় স্বস্তি মিললেও কমেনি যানজট। আগে করা বাঁকগুলো খোলা থাকায় ফিরছে না শৃঙ্খলা। ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালুর প্রত্যাশা। জেমু ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে অনভিজ্ঞ দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। করোনার কারণে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। যাত্রার শেষ মুহূর্তের এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে পুনরায় ফ্লাইট চালু হলে বুকিং দেয়া টিকিটের জন্য নতুন করে টাকা খরচ করতে হবে না যাত্রীদের। 200-300 যাত্রী এ জায়গায় আসার পরে বলতেছে আমাদের তাদের ফ্লাইট বন্ধ, তাও এটা সিকিউরিটি এসে বলতেছে আমার গাড়ি ভাড়া নাই, খাওয়ার খরচ নাই, আমি এখান থেকে চট্টগ্রামে যাব কিভাবে? এই ক্ষোভ ভোগান্তি সৌদি আরবে যেতে ইচ্ছুক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের। সব প্রক্রিয়া শেষ করে যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তখন জানতে পারেন সৌদি আরবের সব ফ্লাইট বন্ধ। করোনা মহামারীতে সৌদি আরবে বিমান চলাচল বন্ধের জেরে প্রবাসীদের জটিলতার রেশ কাটতে না কাটতে আবারও আন্তর্জাতিক সব ফ্লাইটে নিষেধাজ্ঞা দিল সৌদির জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন GACA। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 21 ডিসেম্বর মধ্যরাত থেকে আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। এমন অনিশ্চয়তায় কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি তাদের। অনেক টাকা দিয়ে টিকিট কাটছি, এখন এটা কি হবে? করোনা টেস্ট করছি, সম্পূর্ণ টাকা পয়সা আমরা অনেক লস। 14 মাস পরে টিকিট পাচ্ছি। অথবা টিকিট যদি ক্যান্সেল হয়ে যায় এতগুলো টাকা রিস্কে নেবে। আমার আকামা মেয়াদ যাবো আর 2 দিনের মেয়াদ আছে। আইয়া ফোনি মানে যাওয়া যাবো না, বন্ধ। সৌদি আরব বিমান বন্ধ, আমি তুমি কি করবো? ভিসার মেয়াদ এবং আকামা মেয়াদ কূটনীতিভাবে এটা সরকার, সৌদি সরকার সাথে আলোচনা করে আমাদেরকে কোনো কিছু বিবেচনা করে। আমরা চাই যে দ্বিতীয়বার টেস্ট যদি হয় এইটা সরকার বহন করুক। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে নিষেধাজ্ঞার কারণে এক সপ্তাহে 42টি ফ্লাইট বাতিল হচ্ছে। সৌদি ও বাংলাদেশে অন্তত 11,000 যাত্রী আটকা পড়বেন। ফ্লাইট আবার পুনরায় চালু হলে এইসব যে যাত্রী যারা এইসব ফ্লাইটে ছিলেন তাদেরকে আমরা আগের মতো তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সিট বরাদ্দ করব সেই ফ্লাইটগুলো, যে ফ্লাইটগুলো হবে তখন। প্রজ্ঞাপনে জানানো হয় বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে, তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং সৌদি আরবের রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমেই যাব শিউলির কাছে। শিউলি, জুবাইর, আপনি জানেন যে গতকাল রাতে সৌদি সরকার হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে সব ধরনের যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটে এক সপ্তাহের জন্য স্থগিত করে। তবে এই তথ্যটি কিন্তু গতকালও পর্যন্ত কিন্তু সিভিল এভিয়েশনের কাছে ছিল না এবং ভোর রাত নাগাদ যখন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৌদি আরব পৌঁছায় এবং এরপরই সেখানে সেই বিমানের যাত্রীদের কিন্তু নামার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা পোহাতে হয় এবং তারপরে যে
জানা যায় যে আসলে সৌদি আরব আজ সোমবার থেকেই কিন্তু এক সপ্তাহের জন্য সব ধরনের ফ্লাইট বাতিল করেছে এবং করোনা মহামারী যে প্রাদুর্ভাব আবার বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে সেটার সংক্রমণটা প্রতিরোধে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যাত্রীদের যেহেতু এই তথ্য জানা ছিল না, তারা কিন্তু সকাল থেকেই বিমানবন্দরে এসে তাদের যে ফ্লাইট সেই যাত্রার জন্য তারা আসেন কি এখানে আসার পর কিন্তু সিকিউরিটি যারা বিমানবন্দরের প্রবেশ পথে সিকিউরিটি তারা জানেন যে ফ্লাইট বাতিল হয়েছে, তবে এই বিষয়ে কিন্তু কোনো বিমান সংস্থা থেকে তাদেরকে কোনো তথ্য জানানো হয়। তো তারা এখানে এখনই কিন্তু অনেক যাত্রী অবস্থান করছেন। আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 3টি ফ্লাইট ছিল এবং 3টি ফ্লাইটে প্রায় 750 থেকে 800 যাত্রী আসলে সৌদি আরবের 3টি গন্তব্যে যাওয়ার কথা ছিল, জেদ্দা, দাম্মাম এবং রিয়াদ। এবং তারা কিন্তু অনেকেরই কিন্তু এখানে যারা আছেন তারা বেশ দুশ্চিন্তায় আছেন এবং তারা উদ্বেগ জানিয়েছেন যে তারা আবার কিভাবে যাবেন, বা অনেকেরই কিন্তু আসলে আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে তারা কফিলের কাছ থেকে তাদের আকামার মেয়াদ বাড়িয়েছেন এবং অনেকের ভিসার মেয়াদও কিন্তু হয়তো এক সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো তারা এই বিষয়ে আসলে সরকারের সহযোগিতা চেয়েছেন এবং তারা বলেছেন সরকার যেন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সৌদি সরকারের সাথে আলোচনা করে যারা আটকে পড়েছেন এই যে ফ্লাইট বাতিলের কারণে তাদের জন্য যেন আবার পুনরায় যাওয়ার ব্যবস্থা করেন। এবং এখানে তারা আরেকটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদেরকে অনেক কষ্ট করে করোনা সার্টিফিকেটের জন্য যে কোভিড টেস্ট সেটার জন্য বিভিন্ন হাসপাতালে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে এবং সরকার যে 10টি নির্ধারিত হাসপাতাল তারা নির্ধারণ করে দিয়েছেন সবগুলো কিন্তু টেস্ট হচ্ছে না এবং অনেক জায়গায় কিন্তু তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়েছে। তো এই ক্ষেত্রে তাদের যে আসা যাওয়ার খরচ, করোনা টেস্টের খরচ এবং আনুষঙ্গিক যে খরচ তা মিলে কিন্তু অনেকেরই এবং নতুন করে ভিসার মেয়াদ বাড়ানো এবং আকামার মেয়াদ বাড়ানো তাদের অনেকেরই কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে এবং অনেকেই ধার দেনা করে কিন্তু এই টাকা তারা জোগাড় করেছেন। তো এই বিষয়ে তারা চরম উৎকণ্ঠে আছেন যে আবার কিভাবে যাবেন এবং তো এখনো কিন্তু অনেক যাত্রীরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে এখনকার মধ্যে শাহজালাল বিমানবন্দর থেকে সর্বশেষ। এখন আমরা জেদ্দায় চলে যাব সেখানকার খবর জানতে জেদ্দা প্রতিনিধি আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ শিলি আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন আসলে হঠাৎ করে কিন্তু এই ধরনের একটা সিদ্ধান্ত সৌদি আরবে আমরা যেমনটি গতকালও জানতে পারি না, এখানে থাকা প্রবাসীরাও কিন্তু হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্তের কারণে তারা কিন্তু এক ধরনের হতাশা করেছে। যারা ইতিমধ্যে দেশে যাওয়ার জন্য টিকিট কিনেছেন তারা কিন্তু অপেক্ষা ছিলেন হয়তো আজ অনেকের ফ্লাইট আছে, আগামীকাল পরশুদিন এইভাবে প্রতিদিনই কিন্তু ফ্লাইট আছে। তো হঠাৎ করে আসলে আন্তর্জাতিক যে যোগাযোগের যে ব্যবস্থা সেটি কিন্তু সৌদি সরকার কোনো ধরনের পূর্বে নোটিশ ছাড়াই কিন্তু এটি বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধ করার ফলে যেমনটি হয়েছে আসলে এক ধরনের মানুষের মনে এক ধরনের আতঙ্ক আবারও চলে এসেছে। আসলে এর আগে পুরো 14 দিন অর্থাৎ 2 সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়ে কিন্তু প্রায় সেটি অনেকটা দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ ছিল। তো এখনো আবার হঠাৎ করে 1 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করার পরেও কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা বলা হয়েছে যে আরো 1 সপ্তাহ, অর্থাৎ এই 1 সপ্তাহ পরে আরো 1 সপ্তাহ হয়তো থাকতে পারে। আপনি জানেন যে আসলে মূল বিষয়টি ছিল এরকম যে এখানে করোনা যে মহামারী সেটি কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবে, কিন্তু আন্তর্জাতিক অর্থাৎ বহির্বিশ্বে কিন্তু করোনা যে সংক্রমণ সেটি কিন্তু আসলে প্রকট হারে বেড়ে যাওয়ায় কিন্তু সৌদি সরকার বাধ্য হয়ে হয়তো এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তের ফলে দেখা যাচ্ছে তারা আরো বেশ কিছু বিষয় জানিয়েছে যে গত 8 তারিখ থেকে অর্থাৎ চলতি মাসে 8 তারিখ থেকে ইউরোপের দেশগুলো থেকে যারা এই দেশটিতে এসেছেন তাদের জন্য খুব ধরনের কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন ছাড়াও তাদের বারবার পরীক্ষার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং তাদের কোনো ধরনের সংক্রমণ আছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আসলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের একটি সিদ্ধান্ত তারা জানিয়েছে এবং আমরা আসলে আজ সকাল থেকে কিন্তু মূলত জানতে পেরেছি যে এই ধরনের একটি সিদ্ধান্ত এবং সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর। অর্থাৎ সব ধরনের বিমান যে চলাচল, শুধু বিমান চলাচল নয়, স্থানীয় যে এই দেশের যে আভ্যন্তরীণ অর্থাৎ স্থলপথ এবং যে জলপথ সেটিও কিন্তু আসলে এক কথায় 1 সপ্তাহের জন্য আসলে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আসলে এটি আসলে কতদিন পর্যন্ত থাকবে বা এই যে করোনা যে পরিস্থিতি সেটি কবে নাগাদ মুক্ত হবে আসলে সেটি কিন্তু আসলে সময়ের ব্যাপার বলে আমরা মনে করছি আসলে। তো জুবাইর আসলে এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে যে তাৎক্ষণিকভাবে এখন যে ফ্লাইটগুলি বন্ধ সে নিয়ে সব শেষ। সৌদি আরবে সব ধরনের ফ্লাইট বন্ধ হওয়ার খবরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সৌদি আরবের রিয়াদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। এর আগে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজরা শিউলি। ইউটার্নে স্বস্তি মিললেও কমেনি যানজটের দুর্ভোগ। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বনানী থেকে তেজগাঁও এলাকায় আরও 3টি ইউটার্ন চালুর পরও কমেনি যানজট। ইউরোপের পাশাপাশি আগের বাঁকগুলো খোলা থাকায় শৃঙ্খলা ফেরেনি সড়কে, তবে শতভাগ সুফল পেতে সমাপ্ত লুপগুলো চালুর তাগিদ সংশ্লিষ্টদের।
ফেব্রুয়ারির মধ্যে বাকি 4টি পয়েন্টও চালু করলে কাঙ্ক্ষিত সুফল মিলবে বলে আশ্বাস ডিএনসিসির। তেজগাঁও 7 রাস্তা হতে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 11টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় আরও 3টি ইউটার্ন রোববার খুলে দিয়েছে সিটি কর্পোরেশন। সরেজমিনে গিয়ে দেখা যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ইউটার্ন নিতে অপেক্ষা করতে হচ্ছে না ট্রাফিক সিগন্যালের। ছোট বড় বাসও অনায়াসেই বাঁক নিচ্ছে ট্রাফিকের হাতের ইশারা ছাড়া। আগে এইগুলো ওখান থেকে ঘুরে আসতে হতো, যার কারণে অনেক প্রবলেম ফেস করতে হতো। উপকার হয়েছে, আমাদের টাইমও সেভ হয়েছে। তবে রাস্তা কিছুটা সরু হওয়ায় এক প্রান্তে বেড়েছে গাড়ির চাপ, তাই উত্তরা এয়ারপোর্টগামী গাড়ির অপেক্ষা সেই আগের মতোই। র্যাব হেডকোয়ার্টারের যে ইউলোগুলা কোনো মাটি বড় না, মানুষ রাস্তা এমনি রাস্তা চিপায় লাভ কি। তেজগাঁও বিজি প্রেসের সামনে নাবিস্কো কোহিনুর কেমিক্যালের মোড়ের চিত্র অনেকটা এমনই। এপাশে রাস্তা কিছুটা প্রশস্ত হওয়ায় গতি কমাতে হচ্ছে না অন্ডলেনের গাড়িগুলোকে, তবে এখানেও আছে বাধা। মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় ইউলুপ না থাকায় এখানে বসেও গুনতে হচ্ছে ঘড়ির কাঁটা। রাইট টার্নটা যদি খোলা থাকতো তাহলে এই সিগন্যালের জ্যামটা থাকতো না। গাড়ি ঘোরানোর লাগা ওদিকে যাই আটকে থাকতো, রাস্তাঘাট আরো জাম বেশি হইতো। আগেই খুলে দেওয়া হয়েছিল কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র্যাব কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিমউদ্দিন মোড়। তবে আগের কাটাগুলো বন্ধ না হওয়ায় শতভাগ সুফল পেতে অপেক্ষা করতে হবে পুরো প্রকল্প শেষ হওয়া পর্যন্ত। সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা মনে হয় সুবিধাই পাবো। তখন সব অটোমেশনে চলে আসলে আসলে আপনার গাড়ি একটা রানিং থাকবে, ফ্লো থাকবে। সিটি কর্পোরেশন বলছে ফেব্রুয়ারির মধ্যেই বাকি ইউলুপগুলো নির্মাণ কাজ শেষ হবে, তখন থাকবে না যানজট। আমরা ইতিমধ্যে 3টা ইউটার্ন আগে শেষ করেছি, যেটা সুফল উত্তরাবাসী পাচ্ছে। প্রকল্পের শুরুতে মোট 11টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। কেবলমাত্র কয়েকটা ইউলুপের মাধ্যমে রাজধানীর দীর্ঘদিনের যানজটের সমস্যা নিমেষেই সমাধান হয়ে যাবে এমন ভাবনা অবাস্তব। দরকার মহাপরিকল্পনার। সেক্ষেত্রে বাস রুট পুনর্বিন্যাসের মতো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ডেমু ট্রেন মেরামতের নামে হরিলুট। 2 লাখ টাকা দামের যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে 8 কোটি 25 লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে 10 থেকে 20 গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস সালাহির প্রতিবেদন। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমু ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমুর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমু উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে 2টি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার ওই মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সেই সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হয়েছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটা আমি না দেখে বলতে পারবো না এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখব বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে।
নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মে জুন মাসের মধ্যেই দেশে আরও 6 কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া ভ্যাকসিন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। প্রসূন। জুবাইর, আপনি জানেন যে এই গত মার্চে, এই চলতি বছরের মার্চ মাস থেকেই যখন করোনা সংক্রমণ শুরু হয় দেশে, তারপর থেকেই কিন্তু বেশ কিছু বিষয়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল, সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে কবে ভ্যাকসিন আসবে বাংলাদেশে। মূলত এরই প্রেক্ষিতে কিন্তু সরকার বিশ্বের বিভিন্ন দেশে যারা ভ্যাকসিন উৎপাদন করে সেই সব কোম্পানির সাথে এবং সেই সব দেশের সরকারের সাথে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছিল। তো সম্প্রতি অর্থাৎ মাসখানেক আগে স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে অক্সফোর্ড উৎপাদিত যে ভ্যাকসিনটি, সেখান থেকে প্রতি মাসে 50 লক্ষ করে ভ্যাকসিন বাংলাদেশে আসবে এবং সব মিলিয়ে 3 কোটি ভ্যাকসিন আসবে, যেটি 1.5 কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে। তো আজকে যে মন্ত্রিসভার বৈঠকটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, সেই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি আরও বেশি পরিষ্কার করে দিয়েছেন এবং স্পষ্ট করেছেন এই বলে যে এই আগামী জানুয়ারির শেষ দিকে অথবা মার্চে দুঃখিত যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই 3 কোটি ভ্যাকসিন কিন্তু বাংলাদেশ পেতে পারে। ঠিক তার পরপরেই আগামী মে এবং জুন মাসের মধ্যে আরও 6 কোটি ভ্যাকসিন আসবে, যেটি প্রথম দফায় 3 কোটি ভ্যাকসিন আসলে সেটি এই 1.5 কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে এবং পরবর্তীতে যে 6 কোটি ভ্যাকসিন আসবে সেটি 2টি ডোজ করে অন্তপক্ষে আরও 3 কোটি মানুষকে দেওয়া সম্ভব হবে। এবং আজকে মন্ত্রী পরিষদ সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন মন্ত্রিসভা বৈঠক শেষে, যে মোট 4.5 কোটি মানুষের জন্য 9 কোটি ভ্যাকসিন অন্তত বাংলাদেশে আসবে বলে এটি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী আজকের এই মন্ত্রিসভায়। এবং এছাড়া এই করোনার বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার জন্য প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন আমাদের আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এবং জনপ্রশাসনকে কাজ করার জন্য। মূলত এই ছিল আজকের করোনা ভ্যাকসিন এবং এই জাতীয় বিষয় নিয়ে আজকের মন্ত্রিসভায় আলোচনার বিষয়। জুবাইর। মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা ভ্যাকসিন নিয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। মানব উন্নয়ন সূচকে মোটা দাগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। সকালে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন 2020 প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনডিপি জানায়, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এবার
আরও 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 185টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 133তম। ভারত ও পাকিস্তান এবার 2 ধাপ করে পিছিয়ে যথাক্রমে অবস্থান করছে 131 ও 154তম স্থানে। 2019 সালের মানব উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় করা প্রতিবেদনটিতে আরও বলা হয়, পরিবেশগত স্বাস্থ্য সুবিধায় আরও 9 ধাপে এগিয়েছে বাংলাদেশ। অনুষ্ঠান শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে বৈষম্য কমানো ও প্রাকৃতিক প্রতিরোধ করা। কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো বিআইডব্লিউটি এর অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, জুবায়ের, দুপুর 12টা থেকে যে অভিযানটি শুরু হয়েছিল সেই অভিযানটি কিন্তু এখনও চলছে। বিআইডব্লিউটি এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছে এবং বিআইডব্লিউটি ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সীমানা প্রাচীর। এই সীমানা প্রাচীরের সামনে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু ভাঙা হচ্ছে আজকে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে সকালে মোহাম্মদপুরের বসিলা অংশে সীমানা প্রাচীরের জায়গায় ঘিরে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল সেগুলি ভাঙা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি কেরানীগঞ্জে। এখানে ওই বিআইডব্লিউটি কর্তৃক যে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে সেই সীমানা প্রাচীরের জায়গায় অবৈধভাবে যেসব স্থাপনা রয়েছে সেগুলি কিন্তু ভাঙা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে জায়গাটিতে আমরা রয়েছি সেখানে 3 থেকে 4টি বাড়ি ভাঙা হয়েছে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে তাদেরকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হলেও তারা কিন্তু সেই নোটিশটি মানেননি এবং নোটিশটি না মেনে তারা তাদের যে বাসার কার্যক্রম সেটি চালিয়ে গিয়েছেন, যার কারণে আজকে তারা বাধ্য হয়ে কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এখানে এসেছেন। বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে এখানে কিন্তু নৌ পুলিশের সদস্যরাও রয়েছেন এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বলছেন যে যতদিন পর্যন্ত এই অবৈধ স্থাপনাগুলো পুরোপুরি উচ্ছেদ না হবে ততদিন পর্যন্ত তাদের এই অভিযান কিন্তু চলমান থাকবে। আজকে এই কেরানীগঞ্জের এই অংশে অভিযান চালানোর পরে সামনে আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিআইডব্লিউটি এর যে ভেকু রয়েছে সেই ভেকুর সাহায্যে কিন্তু যেসব অবৈধ স্থাপনাগুলি রয়েছে সীমানা পিলারের জায়গা জুড়ে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটি আমাদেরকে বারবার বলছে যে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে সেই সীমানা প্রাচীরের জায়গার মধ্যে যাতে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে এবং অবৈধ স্থাপনা যাতে না থাকে সেই বিষয়টি কিন্তু তারা নজর রাখছে এবং যার কারণে কিন্তু তারা কয়েকদিন পরপরই কিন্তু অভিযানগুলি পরিচালনা করছে। কিছুদিন আগেও কিন্তু আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল এবং এর আগে মোহাম্মদপুরের বসিলাতে আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেখানেও কিন্তু বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছিল। কিন্তু আজকে যে স্থাপনাটি ভাঙা হয়েছে নানা কারণে সেই স্থাপনাটা কিন্তু বেশ কয়েকবার ভাঙতে পারেনি বিআইডব্লিউটি কর্তৃপক্ষ, যার কারণে আজকে তারা সেখানে গিয়েছিল এবং সেই স্থাপনাটি ভেঙে আসছে। তো জোবাইর, এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে 12টা থেকে শুরু হওয়া অভিযানটি এখনো চলছে এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছে যে আজকে আরও বেশ কিছু অবৈধ স্থাপনা তারা এখান থেকে উচ্ছেদ করবে। জোবাইর, সহকর্মী শাহরিয়ার জামান দীপ কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযানের সবশেষ খবর। বিএনপি সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি আর সকল দিক থেকে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নির্বাচন উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে ভোটের দিন জনরায়কে হঠাৎ করে দুপুরবেলা প্রত্যাখ্যান করা তাদের এই অপকৌশলের অংশ। বিএনপি মূলত নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল বলেছেন, দেশের মানুষ কি দেখতে চায় তার জন্য প্রশাসনকে ব্যবহার না করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এই ব্যাপারে আমরা এখনো আলোচনা করিনি এবং কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। নির্বাচন কমিশন তারা চুরি করে, তারা টাকা চুরি করে, এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। তারা একটা শুধু নির্বাচন দিক, যে নির্বাচনে আপনার রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলেই বোঝা যাবে দেশের মানুষ কি দেখতে পায় কি দেখতে পায় না। করোনা মহামারীতে রাজধানীর ৯,০০০ দুস্থ মানুষের মাঝে ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসহায় দুস্থদের মাঝে সকাল থেকে দুপুর পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে 55 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী নূরে আলম চৌধুরী, 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সাইদুল মাতব্বর উপস্থিত ছিলেন। সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের অর্থায়নে ও নির্দেশনায় দুস্থদের মাঝে মাসব্যাপী শীত বস্ত্র বিতরণ চলবে। ঢাকা 2 আসনের সবকটি এলাকার অসচ্ছল মানুষের মাঝে ধাপে ধাপে শীত বস্ত্র বিতরণ করা হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকিট হাতে শাহজালাল বিমানবন্দরে আটকা শত শত যাত্রী। করোনার কারণে ঘোষণা ছাড়াই সৌদি আরবের ফ্লাইট বন্ধ করায় বিপত্তি। ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার দুশ্চিন্তা। আগামী 6 মাসের মধ্যে দ্বিতীয় ধাপের 6 কোটি ডোজ ভ্যাকসিন আসবে দেশে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। টিকা পাবে 4.5 কোটি মানুষ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।